সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো। বৈশ্বিক করোনা মহামারীতে নিশ্চয়ই স্বাস্থ্যবিধি মেনে সুস্থ আছো। করোনা ভাইরাস সংক্রমণ থেকে তোমরা যাতে নিরাপদ থেকে পাঠ্য কার্যক্রম চালিয়ে যেতে পারো, তার জন্য শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন শ্রেণী কার্যক্রম চালু রেখেছে। এ লক্ষ্যে আমি তপন কয়াল, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, খুলনা, আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী। এ অধ্যায়ে যা থাকবে: বিভিন্ন প্রকার আর্থিক বিবরণীর ব্যাখ্যা, আর্থিক বিবরণীর প্রয়োজনীয়তা, বিশদ আয় বিবরণী প্রস্তুত করে মোট মুনাফা, পরিচালন মুনাফা ও নিট মুনাফা নির্ণয়, মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করে ব্যবসায়ের সম্পদের উপর মালিকের মোট দাবি নিরূপণ, শ্রেণী অনুযায়ী সম্পদ ও দায়ের ধারাবাহিকতা রক্ষা করে আর্থিক বিবরণী তৈরি করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়কে আমি কয়েকটি পর্বে বিভক্ত করেছি। আজ এটির প্রথম পর্ব দেখানো হবে। ধারাবাহিকভাবে সবগুলো পর্বই তোমাদের জন্য দেখানো হবে। এ পর্বে আলোচনার বিষয় বিভিন্ন প্রকার আর্থিক বিবরণীর ব্যাখ্যা এবং আর্থিক বিবরণীর প্রয়োজনীয়তা। শিক্ষার্থীবৃন্দ, এই চিত্রটি দেখে আমরা উপলব্ধি করতে পারি কাদের নিকট আর্থিক বিবরণী এত প্রয়োজন। দেখা যাক, ব্যবস্থাপনার নিকট, বিনিয়োগকারীর নিকট, পাওনাদারগণের নিকট, ব্যাংক প্রতিষ্ঠানের নিকট, সরকারের নিকট, ব্যবসায়িক সংঘের নিকট, কর্মচারীর নিকট, শেয়ার বাজারে, ভোগকারীর নিকট, গবেষকদের নিকট, জনগণের নিকট। এবার আসা যাক, আর্থিক বিবরণী কি, কাকে বলে? হিসাব বিজ্ঞান একটি তথ্য পদ্ধতি। ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট এবং যারা সংশ্লিষ্ট নয় এমন যে কেউ হিসাব বিজ্ঞানের সাহায্যে ব্যবসা প্রতিষ্ঠান সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পারেন। এই তথ্য প্রদানের জন্য প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে কতিপয় আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকে। আর্থিক বিবরণী হল একটি ব্যবসা প্রতিষ্ঠানের সকল অর্থনৈতিক কার্যাবলীর একটি সুনির্দিষ্ট উপস্থাপনা। এ বিষয়ে মেক্সের বলেছেন, এটি একটি যুক্তিসঙ্গত বিন্দু যেখান থেকে হিসাব বিজ্ঞান শুরু হয়। আর্থিক বিবরণী হল অনেক হাজারো লেনদেনের সারসংক্ষেপ। এজন্য এটিকে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার সর্বশেষ ধাপ বলা হয়। আন্তর্জাতিক হিসাবমান 1 এর মতে সাধারণ মানের আর্থিক বিবরণীর উদ্দেশ্য হল কারবারের আর্থিক অবস্থা, ফলাফল এবং নগদ প্রবাহ সম্পর্কিত তথ্য সরবরাহ করা, যা বহুমুখী অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের জন্য উপকারী। সুতরাং তোমরা বুঝতে পেরেছ আর্থিক বিবরণী কাকে বলে। এবার আসা যাক আর্থিক বিবরণীর বিভিন্ন ধাপ। আর্থিক বিবরণীকে 5টি ধাপে বিভক্ত করা হয়েছে: বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীর টিকাসমূহ ও গুরুত্বপূর্ণ হিসাবের নীতিমালা। এবার আসা যাক বিশদ আয় বিবরণী কাকে বলে। বিশদ আয় বিবরণী হল আর্থিক বিবরণীর প্রথম ধাপ। এ ধাপে ব্যবসা প্রতিষ্ঠানের রাজস্ব বলতে তোমরা জানো আয় ও খরচ এবং মূলধন জাতীয় লাভ বা ক্ষতি অন্তর্ভুক্ত থাকে। এই বিবরণীর সাহায্যে একটি ব্যবসা প্রতিষ্ঠানের নিট লাভ বা ক্ষতি নির্ণয় করা হয়। মূলত একটি হিসাবকালের রাজস্ব থেকে খরচ বাদ দিয়ে নিট লাভ বা ক্ষতি নির্ণয় করা হলো এ বিবরণীর প্রধান উদ্দেশ্য। এই বিবরণীকে লাভ ক্ষতি বিবরণী, আর্থিক দক্ষতা বিবরণী এবং পরিচালন বিবরণী নামে অভিহিত করা হয়ে থাকে। বিশদ আয় বিবরণী 2টি পদ্ধতিতে প্রস্তুত করা হয়: ক, এক ধাপ আয় বিবরণী, খ, বহু ধাপ আয় বিবরণী। এবার আসা যাক যে এক ধাপ আয় বিবরণী কি। এক ধাপ বিশদ আয় বিবরণী সাধারণত সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে বেশি ব্যবহার করা হয়। এ ধরনের বিবরণীতে সকল আয় থেকে সকল ব্যয়সমূহ এক ধাপে বাদ দিয়ে নিট লাভ বা ক্ষতি নির্ণয় করা হয়ে থাকে। তাহলে দেখা যাক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান
সংক্রান্ত প্রতিষ্ঠান, কৌশলী প্রতিষ্ঠান, পরামর্শ দান সংক্রান্ত প্রতিষ্ঠান, হোটেল সংক্রান্ত প্রতিষ্ঠান। সুতরাং তোমরা বুঝতে পেরেছ যে এক ধাপ আয় বিবরণী কাকে বলে। এবার আসা যাক বহু ধাপ আয় বিবরণী কাকে বলে। যে আয় বিবরণীতে ব্যবসা প্রতিষ্ঠানে নিট লাভ বা ক্ষতি নির্ণয়ে একাধিক ধাপ ব্যবহার করা হয় তাকে বহু ধাপ আয় বিবরণী বলে। এ ধরনের আয় বিবরণীতে প্রথম ধাপে রাজস্ব থেকে বিক্রিত দ্রব্যের খরচ বাদ দিয়ে মোট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করা হয়। দ্বিতীয় ধাপে মোট লাভ থেকে পরিচালন খরচ বাদ দিয়ে পরিচালন মুনাফা নির্ণয় করা হয় এবং সর্বশেষ তৃতীয় ধাপে পরিচালন মুনাফা থেকে নিট অপরিচালন খরচ বাদ দিয়ে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করা হয়। এখানে রাজস্ব বলতে তোমরা জানো বিক্রয় বা সেবা আয়কে বোঝানো হয়েছে। এবার আসা যাক মালিকানা সত্ত্ব কাকে বলে। মালিকানা সত্ত্ব বলতে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের অধিকারের আর্থিক পরিমাণকে বোঝায়। এর দ্বারা হিসাবকালের শুরুতে কি পরিমাণ মালিকানা সত্ত্ব ছিল এবং হিসাবকাল শেষে এর কি পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে তা জানা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো ব্যবসা প্রতিষ্ঠানকে তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান, 2 অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান, 3 যৌথ মূলধনী ব্যবসা প্রতিষ্ঠান। এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানে মালিক নিজেই মূলধন সরবরাহ করে থাকে এবং একটি আর্থিক বছর শেষে কি পরিমাণ তার মূলধনের হ্রাস বৃদ্ধি পেয়েছে তা সে দেখতে পারে। অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানে 2 বা ততোধিক ব্যক্তি নিয়ে কারবার গঠিত হয়। অংশীদারগণ তাদের আনুপাতিক হারে মূলধন সরবরাহ করে থাকে। তারা তাদের লাভ ক্ষতি বিবরণীর সাহায্যে একটি বছর শেষে মালিকানা সত্ত্বের কি পরিবর্তন হয়েছে তা তারা জানতে পারে। যৌথ মূলধনী কোম্পানি শেয়ার সংখ্যা দ্বারা বিভক্ত হয়ে থাকে। শেয়ার মালিক ও সংরক্ষিত আয় এই দুটি একযোগে স্টেক হোল্ডার্স ইকুইটি বলা হয় এবং একটি আর্থিক বছর শেষে তারা স্টেক হোল্ডারের মাধ্যমে তাদের মালিকানা সত্ত্বেও বিবরণী তথ্য জানতে পারে। এবার আসা যাক আর্থিক অবস্থার বিবরণী। ব্যবসায়ের আর্থিক অবস্থা জানার জন্য হিসাবকালের শেষে ব্যবসায়ের সকল সম্পত্তি ও দায়ের তালিকাকে আর্থিক অবস্থার বিবরণী বলে। আর্থিক অবস্থার বিবরণী সর্বদা সম্পত্তি দায় সমান মালিকানা সত্ত্ব হতে হবে। এক্ষেত্রে তোমরা জানো অ্যাকাউন্টিং ইকুয়েশন তোমরা প্রথমেই করেছো, যেটি অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, অর্থাৎ এখানে সম্পত্তি সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব হতে হয়। দুতরফা দাখিলা পদ্ধতির কারণে বা হিসাব সমীকরণের কারণে এ ধরনের সমতা হয়ে থাকে। সাধারণত সমন্বিত র্যামিল থেকে সম্পত্তি ও দায় এবং মালিকানা সত্ত্ব বিবরণীর সমাপনী জেন নিয়ে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়। ব্যবসা প্রতিষ্ঠান কতটা আর্থিকভাবে সচ্ছল, স্বল্প ও দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা, স্থায়ী সম্পত্তি ক্রয়ে কোন উৎস থেকে অর্থ সংস্থান করা সঠিক হবে, ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে কর্মদক্ষতা পরিমাপ করা, প্রতিষ্ঠানের গতিবিধি এবং সর্বোপরি ভবিষ্যতে পরিকল্পনা প্রণয়নে আর্থিক অবস্থার বিবরণী সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকে। সুতরাং তোমরা বুঝতে পেরেছ আর্থিক অবস্থার বিবরণী কিভাবে ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তা করে থাকে। এবার আসা যাক নগদ প্রবাহ বিবরণী কি। কোনো একটি নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানের কোন উৎস হতে কিভাবে নগদ অর্থের আগমন ঘটেছে এবং কোন কোন ক্ষেত্রে ওই নগদকে কিভাবে ব্যবহার করা হচ্ছে তা যে বিবরণীতে লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলা হয়। নগদ প্রবাহ বিবরণী 3টি খাতে বিভক্ত। 1 পরিচালন খাত, 2 বিনিয়োগ খাত, 3 আর্থিক খাত। পরিচালন খাত একটি আর্থিক বছর শেষে পরিচালন খাতে কি পরিমাণ অর্থের আগমন ঘটেছে বা কি পরিমাণ অর্থের নির্গমন ঘটেছে তা এই খাত হতে জানা যায়। বিনিয়োগ খাত একটি আর্থিক বছর শেষে স্থায়ী সম্পত্তিতে কি পরিমাণ টাকা বিনিয়োগ করা হয়েছে এবং স্থায়ী সম্পত্তি হতে কি পরিমাণ টাকা আগমন ঘটেছে তা জানা যায়। আর্থিক খাতে শেয়ার মূলধন হতে কি পরিমাণ টাকা এসেছে বা অবসর গ্রহণ করলে শেয়ার হোল্ডারদেরকে কি পরিমাণ টাকা দিতে হয়েছে
কী পরিমাণ টাকা ঋণ গ্রহণ করা হয়েছে অথবা কী পরিমাণ টাকা ঋণ পরিশোধ করা হয়েছে এবং কী পরিমাণ টাকা লভ্যাংশ প্রদান করা হয়েছে তা আর্থিক খাত হতে জানা যায়। সুতরাং নগদ প্রবাহ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। এবার আসা যাক আর্থিক অবস্থার বিবরণীর টিকাসমূহ ও গুরুত্বপূর্ণ হিসাবের নীতিমালা। হিসাব বিজ্ঞানের আদর্শ মান ১ অনুযায়ী আর্থিক বিবরণী প্রস্তুতের পর এর প্রত্যেকটি হিসাব খাতের উপর পূর্ণাঙ্গ বিবরণী প্রদর্শন করতে বলা হয়েছে, অর্থাৎ কাঠামোগত, অনুসরণের নীতি এবং অন্যান্য বিষয়াদির সকল তথ্য পূর্ণাঙ্গ রূপে উপস্থাপন করতে হবে। এবার আসা যাক আর্থিক বিবরণীর গুরুত্ব। কাদের নিকট গুরুত্ব? ব্যবস্থাপনার নিকট গুরুত্ব। কেন সেটি আমরা একটু দেখি। আর্থিক বিবরণী হতে মালিক বা ব্যবস্থাপনা ব্যবসার ফলাফল এবং প্রকৃত আর্থিক অবস্থা জানতে পারে। এর মাধ্যমে প্রয়োজন বোধে কারবার সম্প্রসারণ বা সংকোচন সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হয়। বিনিয়োগকারীর নিকট কেন গুরুত্ব? বিনিয়োগকারী বলতে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী উভয় প্রকার বিনিয়োগকারীদেরকে বোঝায়। একজন বিচক্ষণ বিনিয়োগকারী কোনো একটি কারবারের দায় দেনা, সম্পদ, মুনাফা অর্জন ক্ষমতা প্রভৃতির সঠিক দিক বিবেচনা করে বিনিয়োগ করে থাকে। পাওনাদারের নিকট কেন এত গুরুত্বপূর্ণ? ব্যবসায়িক পাওনাদারদের প্রদেয় টাকা অল্প সময়ের মধ্যে পরিশোধ করতে হয়। সেজন্য পাওনাদারগণ সংশ্লিষ্ট কারবার প্রতিষ্ঠানে চলতি সম্পদের পরিমাণ পর্যাপ্ত কিনা তা জানতে আগ্রহী থাকে। ব্যাংকের নিকট কেন এত গুরুত্ব? কারবারি প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য নির্ধারণ করার জন্য ব্যাংক উক্ত প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী পর্যালোচনা করে এবং উপার্জন ক্ষমতা জানার জন্য আয় বিবরণীর পরীক্ষা করে থাকে। কারণ ব্যাংক প্রতিষ্ঠানকে যে ঋণ দিয়েছে তা যথার্থ সুরক্ষিত আছে কিনা সেদিকে লক্ষ্য রাখে। সরকারের নিকট কেন গুরুত্ব? প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী হতে দেশের সরকার আয়কর, ভ্যাট, বিক্রয় কর, বিভিন্ন প্রকার শুল্ক ইত্যাদি সম্পর্কে অবগত হয়ে তা আদায় করতে পারে। তাছাড়া দেশের বাণিজ্য নীতি, কর নীতি, শিল্পনীতি ইত্যাদি প্রণয়নে বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী বিশেষভাবে ভূমিকা পালন করে। ব্যবসায়িক সংঘের নিকট কেন গুরুত্ব? সদস্যদের কি পরিমাণ সুযোগ সুবিধা দেয়া যেতে পারে তা তাদের আর্থিক বিবরণীগুলো বিশ্লেষণ করে স্থির করা হয়ে থাকে। এ কারণেই ব্যবসায়িক সংঘের নিকট আর্থিক বিবরণী অত্যন্ত গুরুত্ব। কর্মচারীর নিকট কেন গুরুত্ব? প্রতিষ্ঠানের আর্থিক উন্নতি ও অবনতির সাথে কর্মচারীদের স্বার্থ প্রত্যক্ষভাবে জড়িত থাকে। সে কারণে কর্মচারীগণ সর্বদা প্রতিষ্ঠানের সঠিক আর্থিক অবস্থা জানতে আগ্রহী থাকে এবং তা সংরক্ষিত আর্থিক বিবরণী হতে জানতে পারে। শেয়ার বাজারের গুরুত্ব কেন? বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বিচার করার জন্য আর্থিক বিবরণী শেয়ার দালালদের সাহায্য করে থাকে। কারণ শেয়ার বাজারের মাধ্যমে বিভিন্ন কোম্পানির লগ্নিপত্র কেনাবেচা হয়। ভোক্তাদের নিকট কেন গুরুত্বপূর্ণ? উত্তম হিসাবরক্ষণ সংক্রান্ত নিয়ন্ত্রণ স্থাপনের ব্যাপারে ভোক্তারিগণ খুবই আগ্রহী, যাতে দ্রব্যের উৎপাদন ব্যয় কম হয় এবং তারা কম দামে দ্রব্য কিনতে পারে। গবেষকের নিকট কেন গুরুত্বপূর্ণ? দেশের আর্থিক অবস্থা সম্পর্কে গবেষণারত ব্যক্তিদের নিকট ও আর্থিক বিবরণীর গুরুত্ব অপরিসীম এ কারণে, কারণ গবেষণার সময় হিসাব বিবরণীসমূহ ব্যাখ্যা করে প্রতিবেদন তৈরি করা হয়ে থাকে। এ প্রতিবেদনের দ্বারা কেবলমাত্র কারবার সমূহই উপকৃত হয় না, দেশের সরকারও আর্থিক পরিকল্পনা প্রণয়নের জন্য প্রয়োজনীয় তথ্য পেয়ে থাকে। জনগণের নিকট কেন গুরুত্বপূর্ণ? কারবারি প্রতিষ্ঠানের হিসাব বিবরণী দ্বারা সমাজের বসবাসকারী জনগণ বিশেষভাবে উপকৃত হয়। কারবার প্রতিষ্ঠানের উন্নতি হলে দেশের উন্নতি ও বিনিয়োগ বৃদ্ধি পায়, ফলে কর্মসংস্থান বাড়ে, কম মূল্যে এবং নিয়মিত পণ্য সরবরাহ করা সম্ভব হয়। এতে জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়ে সামাজিক উন্নতি ঘটে। সুতরাং তোমরা বুঝতে পেরেছ আর্থিক বিবরণী কেন এত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই প্রথম পর্ব শেষ করছি। পরবর্তী পর্বে যা থাকবে: বিশদ আয় বিবরণী প্রস্তুত করে মোট মুনাফা, পরিচালন মুনাফা ও নিট মুনাফা নির্ণয়,
মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করে ব্যবসায়ের সম্পদের উপর মালিকের মোট দাবি নিরূপণ। সুতরাং বুঝতে পেরেছি এখানে অঙ্ক আসবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব বেশি প্রয়োজন না হলে বাইরে যাব না। যদি বাইরে যেতে হয় অবশ্যই আমরা মাস্ক পরিধান করব, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব, এই প্রত্যয়ে সুন্দর ও সোনালী দিনের প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি।